স্বাস্থ্য ব্যবস্থার অবকাঠামো ঢাকার বাইরে নেওয়া উচিত। এটা সবাই আমরা জানি। আমাদের ব্যাংকিং রুলে কিছু পরিবর্তন আনা উচিত। খাদ্যের ব্যাপারে একটু সাবধানী থাকতে হবে। সারা পৃথিবীতে খাদ্যের দাম বাড়ছে। ইলেকট্রিশিয়ান ডিমান্ড প্রচুর, কিন্তু আমরা ইলেকট্রিশিয়ান পাচ্ছি না। আমাদের ভোকেশনাল স্কুল, টেকনিক্যাল স্কুলে ছাত্র নাই। কৃষি জমি কমছে দুটো কারণে। একটা হচ্ছে আবাসনের কারণে, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রির কারণে। প্রচুর ইন্ডাস্ট্রি হচ্ছে, সেই কারণেও চলে যাচ্ছে, এবং এটা বন্ধ করাটা আমার ধারণা ডিফিকাল্ট হবে। সো কৃষির ক্ষেত্রে আমাদের কৃষির ইকোনমিক গ্রোথ এখন 2.5%, এরকম 3 নিচে। এই কৃষিকে যদি এগিয়ে নিতে হয় তাহলে কৃষিতে একটা আমূল পরিবর্তন আসবে। কৃষিতে অনেকগুলো পরিবর্তন আসছে। আমাদের একটা স্টাডিতে আছে, সেখানে আমরা বলছি কৃষি পরিবার বলতে যাদেরকে বোঝানো হতো এখন আর তারা নাই। মানে কৃষক তার পরিবারে কৃষক রাখতে চাচ্ছে না, মোরলেস কৃষি থেকে উঠে আসছে। কেউ জমিটাকে দিয়ে দিচ্ছে অন্য কাউকে যে তুমি চাষ করো। সো কৃষি পরিবার বলতে গেলে উঠে আসতেছে। কি হচ্ছে যে কৃষকটা, যেটা আমি বলি, ভাগ হয়ে গেছে। কৃষকের সেচের অংশও চলে গেছে এক এনজিওর কাছে, একজনের কাছে। কৃষকের বীজের অংশ আরেকজনের কাছে, কৃষকের চাষের অংশ আরেকজনের কাছে। এখন হারভেস্টও আরেকজন করে। তার মানে কৃষিক্ষেত্রকে বলে আমরা যেভাবে ভাবছিলাম যে একেবারে হাতে লাঙ্গল, হাতে মানুষ, এগুলো এখন আর নাই। সো এই পর্যায়ে এটা একটা গুড নিউজ হচ্ছে কৃষির ক্ষেত্রে। আমাদের আরেকটা স্টাডিতে আসছে যে আমরা বলছি কৃষির বহু ক্ষেত্রে কৃষি এখন জমি লিজ দিয়ে মানুষজন সরে যাচ্ছে বলে, জমি এই যে পরিবর্তনটা, এটা এক ধরনের কমার্শিয়াল কৃষির লক্ষণ। ইটস এ গুড নিউজ। এই কারণে কমার্শিয়াল কৃষি যদি থাকে তাহলে কৃষিতে পরিবর্তন আসবে, গ্রোথ রেট বাড়বে। মানে আমরা যে পরিমাণ উৎপাদন করি আমাদের চেয়ে বহুগুণে বেশি উৎপাদন করে চীনের কৃষকরা, কারণ তারা পরিবর্তনের দিকটা দেখতে পাচ্ছে। সো লজিক হচ্ছে এরকম যে কৃষিক্ষেত্রে যদি ইনভেস্টমেন্ট আসে তাহলে একই জমিতে বা কম জমিতে গ্রোথ আসবে। সুতরাং এটা নিয়ে আমি চিন্তিত না। চায়নাতে এখন অনেক দেশের মধ্যে, চায়না যেহেতু খুব ক্রাঞ্চ জমির জন্য, তারা এখন ভার্টিক্যাল কৃষি বলছে। ভার্টিক্যাল কৃষি বলছে যে মানে আমাদের এরকম পার্কিং লট বানায় বিল্ডিং, এরকম বিল্ডিং বানিয়ে প্রত্যেক ফ্লোরে কৃষি নিয়ে আসতেছে। সুতরাং কৃষির পরিবর্তন আনতে হবে, সেজন্য কৃষিতে দরকার ইনভেস্টমেন্ট। আর এই ইনভেস্টমেন্ট করতে গেলে কৃষির কমার্শিয়াল ফেজটা দেখা উচিত। সুতরাং আমরা এখন কৃষিকে লাইভলিহুড থেকে, যেটাকে আমরা বললাম জীবন যাপনের জন্য, ওইটা থেকে এখন ব্যবসায়ী কৃষি আসছে। এবং আমার ধারণা এই ব্যবসায়ী কৃষিকে আমাদের একটু কি বলা যাবে, সাহায্য করা উচিত। ঋণ দিয়ে বলি, ইনভেস্টমেন্ট যেন করতে পারে, মেকানাইজ যেন করতে পারে, তাহলে উৎপাদন বাড়বে। সুতরাং আমি ভীত না, কিন্তু ভীত হব তখনই যখন কৃষক এক্স্যাক্টলি সেম পর্যায়ে থেকে যাবে। এটা আমাদের চিন্তায় আসছে, কারণ বিভিন্ন আলোচনায় আমরা অলরেডি বাংলাদেশে আমরা যেটাকে বলি যে 6.5%-এর বেশি পপুলেশন 65 আপ, এবং এটা আগামী 10 বছরে 7 আপে যাবে। 7 আপে যাওয়া মানে হচ্ছে এইজিং পপুলেশন বলতে যা মিন করে সেটা। এটার পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে। পজিটিভ সাইড হচ্ছে এটার ফলে একটা নতুন ইকোনমি তৈরি হচ্ছে, যে বলে যে আমরা ষাটের মানে দশকে যারা বসবাস করে, যে সমস্ত লোক আছে 60-এর 70-এর, তাদের ডিমান্ড আলাদা। সুতরাং তাদের একটা পরিবর্তন দরকার। আবার এই ইকোনমিকে ফিড ইন করতে গেলে পেনশন ব্যবস্থা দরকার। যদি আমি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে না পারি তাহলে বিপদে আসবে। সুতরাং এটাকে ধরে নিয়ে আমার মনে হয় সামাজিক নিরাপত্তাকে নতুন করে সাজানো উচিত। কারণ আমি যদি 70 বছরের একটা লোককে তার চিকিৎসার ব্যবস্থা করতে না পারি, তার খাদ্যের ব্যবস্থা না করতে পারি, তাহলে দেশ বিপদে পড়বে এবং মানুষ এটাকে ভালোভাবে নেবে না। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু আমরা ওইদিকে চলে যাচ্ছি, অতএব সেটা করতে হবে। সেই সাথে উল্লেখযোগ্য যেটা হচ্ছে আমাদের যে ইয়াং জেনারেশন, একে মোর প্রোডাক্টিভ করা, যেটা অনেক সময় আমরা বিভিন্ন আলোচনায় পাচ্ছি। এটা প্রোডাক্টিভ করার দুটো বুদ্ধি। একটা বুদ্ধি হচ্ছে তাদেরকে সবাইকে মেকানিক বানায় ফেলা মানে হচ্ছে টেকনিক্যাল কাজে দেওয়া। কিন্তু মাথায় রাখতে হবে সবাই টেকনিক্যাল কাজে যাবে এটাও সত্য না। সবাই পড়াশোনা করে টেকনিক্যাল কাজে যায় না। অতএব এডুকেশন রেখে কিছু প্রায়োগিক শিক্ষা
তৈরি করা, এটা হচ্ছে আমার মতে চিন্তা করা উচিত। কারণ একেবারে যারা ভোকেশনাল বাংলাদেশে তারা খুব ভালো অবস্থায় নেই। তারা ভালো অবস্থায় নেই এই কারণে যে আমাদের যে ইলেকট্রিশিয়ান ডিমান্ড প্রচুর, কিন্তু আমরা ইলেকট্রিশিয়ান পাচ্ছি না। আমাদের ভোকেশনাল স্কুল, টেকনিক্যাল স্কুলে ছাত্র নাই। সো এরকম একটা সমাজে প্রায়োগিক শিক্ষা দেওয়ার আগে একটু চিন্তা করা উচিত। বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা প্রায়োগিক শিক্ষা দিই, যাতে করে সেই সাথে তারা জব পায়। জব পেতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে একদল বলবে এন্টারপ্রেনিয়ার লাগে, আর একদল বলবে ইনভেস্টমেন্ট লাগে। সো আমাদের দুটোরই অভাব। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে এন্টারপ্রেনিয়ার তৈরি করা এবং ইনভেস্টমেন্টের ব্যবস্থা করা, ক্রেডিটের ব্যবস্থা করা। এই দুটো না করলে এই ভোকেশনাল এডুকেশন কাজ করবে না। অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে লোকটা কারিগরি শিক্ষা নিচ্ছে তার কোনো মোবিলিটি নাই। মানে মেকানিক তার লাইফের শেষ পর্যন্ত মেকানিকই থাকতেছে, সে অন্য কোথাও যেতে পারছে না। এই যে মোবিলিটি নাই, কারণ আমরা শিক্ষা ব্যবস্থাকে কারিগরি থেকে তাকে ট্রান্সফর্ম করে অন্য শিক্ষায় নেব, আমরা সামহাও বাধা দিচ্ছি। আমাদের মানুষ যদি তার জীবনে প্রথম ভুলটা করে, দ্বিতীয়বার তাকে শোধরানোর ব্যবস্থা রাখি না। একজন যদি ভাবে যে আমি ডাক্তার হব, পড়াশোনা করে দেখলেও সে ডাক্তার হতে পারছে না, এডুকেশন সিস্টেম কিন্তু তাকে অ্যাডাপ্ট করার জন্য রাখে নাই। একজন পলিটেকনিকে চলে গেল নিজের ফ্যামিলির কারণে, বাবা মারা গেছে, সে বলল যে আমি ভোকেশনালে যাই, আপাতত জীবন চালাই। তারপরে মনে হলো আমি বিএ পাশ করব। আমার শিক্ষা ব্যবস্থা এই মোবিলিটি তৈরি করেনি। সুতরাং অনেকগুলো কারণ আছে। এই কারণে আমি যদি আমার ছেলেকে চাই, বলবো না আমি তোমাকে ব্লক শিক্ষা ব্যবস্থা দেব না। সো শিক্ষা ব্যবস্থার মধ্যে মোবিলিটি তৈরি করা, যে আমি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে চাই বা পারি, এটা খুব ইম্পর্টেন্ট। আমার এক কাজিনকে আমি বলবো যে সে মাদ্রাসায় শিক্ষা করে আল আজহার ইউনিভার্সিটি থেকে পাশ করে তার মনে হলো সে ডাক্তার হবে। সে যে ব্রিটিশ নাগরিক, সে যখন ডাক্তার হবে ভাবলো, ব্রিটিশ সিস্টেম বললো যে তোমার কিছু দরকার নাই, ও লেভেলের 4টা সায়েন্স আর এ লেভেলের 2টা সায়েন্স পরীক্ষা দিয়ে আসো, পাশও করতে হবে না। সে 4টা সায়েন্স আর 2টা সায়েন্স পরীক্ষা দিয়ে আজকে সে ডাক্তার লন্ডনে। সো আমি বুঝতে পারি এই যে মোবিলিটি বাংলাদেশের এডুকেশনে নাই। ফলে কেউ চায় না তার ছেলেকে এমন এডুকেশনের জায়গা যে আটকে থাকবে। সো এটা ভেরি ইম্পর্ট্যান্ট। আর দ্বিতীয় যেটা হচ্ছে পাশ করার পরে তাকে চাকরি পেতে হবে। সো প্রবলেমটা হচ্ছে ইকোনমিতে যদি ইনভেস্টমেন্ট না থাকে চাকরিটা দেবে কে? আমার প্রত্যেক ছাত্র তো ব্যবসায়ী হবে না। সুতরাং ইকোনমিতে যদি এন্টারপ্রেনিয়ার না থাকে তাহলে চাকরি দেওয়ার একমাত্র মালিক সরকার, যার জন্য আমাদের দেশে আমরা সব কিছু সরকারের কাছে চাই। তাহলে ইকোনমিতে এন্টারপ্রেনিয়ার তৈরি করাটা ভেরি ইম্পর্টেন্ট। এন্টারপ্রেনিয়ার তৈরি হবে না যদি আমার ফাইন্যান্সিং ব্যবস্থা না থাকে। কারণ আমার আইডিয়া আছে, আমার ফাইন্যান্সিং নাই। এখন আমরা অনেক কথা বলছি, উচিত হবে এই পদ্ধতিগুলোকে ইন্টিগ্রেট করা। প্রথম কথা হচ্ছে যে শিক্ষকদের যেভাবে আমরা রাজনৈতিক দলভুক্ত করা, এটা থেকে সরে আসতে হবে। সকল রাজনৈতিক দলকে বলতে হবে যে আমি শিক্ষকদের রাজনৈতিক প্রজ্ঞা চাই, শিক্ষকরা রাজনীতিভাবে কথা বলবেন, কিন্তু দলের নজর ভিত্তি করবেন না। আমরা অনেক সময় ছাত্রদের কথা বলি, আমি মনে করি শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষকদের এটা থেকে বেরিয়ে আসতে হবে। তারা বলবে আমরা শিক্ষক, আমার মতামত, আমার ফিলসফি গভর্নমেন্টের পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে, আবার আরেকদিন বিপক্ষেটা পক্ষে হতে পারে, কারণ নলেজের সাথে জড়িত। এই ধারণাটা না থাকলে আমাদের যেটা ইউনিভার্সিটিতে যে ধরনের ভোটিং ব্যবস্থা আছে, এটাও এক ধরনের প্রবলেমেটিক। কারণ ভোটিংয়ের ফলে আমি তো শিক্ষক নিয়োগ করি না, আমি ভোটার নিয়োগ করি। তো এই পদ্ধতিগুলোতে একটা পরিবর্তন আনা উচিত। আবার অ্যাট দ্য সেম টাইম বুঝতে হবে যে এই সমস্ত পদ্ধতি এসেছিল কারণ অনেক ক্ষেত্রে যখন আমরা ঔপনিবেশিক শাসনে ছিলাম তখন সাদারা মনে করতো তারাই শক্তিশালী, তাদের কথাই সব চলবে। অতএব এটা যেন অটোক্রেটিক সিস্টেমে না যায়। সো সারা পৃথিবীতে পার্টিসিপেটরি মেথডে ইউনিভার্সিটি চলে। সো সেই পার্টিসিপেটরি রোলটা প্লে করা এবং সেটাকে আনা, এবং এটা নতুন জিনিস না, কারণ শিক্ষা ব্যবস্থা সবচেয়ে পুরনো। পৃথিবীর বহু দেশে এরকম এক্সাম্পল আছে। আমার নতুন করে এক্সাম্পল তৈরি করার কোনো কারণ নাই। একটা ইউনিভার্সিটি দেখলে, যে কোনো দেশের ইউনিভার্সিটি দেখলে বোঝা যাবে কিভাবে তারা তৈরি করছে। আমি মনে করি সেদিকে যাওয়া উচিত। দুটো জিনিস, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমিক ফ্যাসিলিটেশন,
আমার কাছে এটা বলা যত সোজা, কার্য তত সোজা না। মানে আমি এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য। আমাদের দেশে প্রায় 200 ইউনিভার্সিটি। 200 ইউনিভার্সিটি কয়টা এন্টারপ্রেনিয়ার আছে যাদের সাথে যারা রিসার্চ করে? আমাদের এন্টারপ্রেনিয়াররা নতুন কোনো উদ্ভাবনে নাই, তারা বেসিক্যালি চায়না থেকে জিনিস এনে কপি পেস্ট করতেছে। এখানে তো উদ্ভাবন দরকার নাই। সুতরাং একদিকে তাদের এর সংখ্যা নেই, তার মানে যদি দেশটি ইন্ডাস্ট্রিয়ালাইজ না হয়, যদি আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজ বলতে অ্যাসেম্বলি মেকার হয়, জাস্ট অ্যাসেম্বল করি, এরকম ক্ষেত্রে তো রিসার্চ দরকার নাই। সুতরাং ইন্ডাস্ট্রি একাডেমি জোর করে আনা যাবে না। আবার একাডেমিক জিনিস বলতে আমরা যেটা মনে করি সেটাও মাথায় রাখতে হবে যে একাডেমিক জিনিস দুই প্রকারের। আমরা রিসার্চে বলি, একটা হচ্ছে নতুন জ্ঞান তৈরি করা, যে জ্ঞানটা হয়তো 5 বছর পরে 10 বছর পরে কাজে লাগবে, কিন্তু সেটা তো কোনো ইন্ডাস্ট্রি পয়সা দেবে না। সুতরাং সরকারের প্রথমত থাকা উচিত যে আমি নিয়মিত গবেষণার টাকা দেব। আমাদের ইউজিসিতে এই ব্যবস্থা থাকা উচিত, এবং যা আছে একেবারে নাই বলবো না, যত সামান্য। এই বছরে কম্পিটিটিভ হতে চায় তাহলে আমার নিজস্ব নলেজ লাগবে, এটা গবেষণা ছাড়া আনা সম্ভব না, কপি পেস্ট করে সম্ভব না। তাহলে এটা একটা। দ্বিতীয় জিনিস হচ্ছে গবেষণা করতে গেলে আমাদের শিক্ষকদের সাথে অন্য দেশের শিক্ষকদের ইন্টারচেঞ্জ আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সেই ফান্ডও নাই। আমরা যে কোনো সময় যে পরিমাণ কি বলা যাবে সরকারি কর্মকর্তারা বিদেশে যান, শিক্ষকরা এই পরিমাণ বিদেশে যেতে পারেন না, একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে পারেন না, সেই ফান্ডও নাই। এখন আমি যদি কোথাও না যাই, আমি বুঝতে পারবো না পৃথিবী কোন দিকে যাচ্ছে। তো এই সমস্ত জায়গায় আমার মনে হয় একেবারে একটা মধ্যমায় অথবা দেশে পরিণত হতে গেলে আমাদের গবেষণার ফান্ডিং দরকার হবে। এবং এটা নিয়ে যদি আমি বলি কালকে ফান্ড দিলাম পরশু টেকনোলজি বের করো, এটা হবে না। এটা সময়ের ব্যাপার। আস্তে আস্তে আমরা রপ্ত করি একটা টেকনোলজি, রপ্ত করলে নতুন করে আবিষ্কার করি, এই যে নতুন করে নতুন জিনিস আবিষ্কার করি। সুতরাং সেই পদ্ধতির দিকে রাখতে হবে। আমরা যেভাবে মনে করছি যে ইন্ডাস্ট্রিতে পাঠাই দেব, আমার ইউনিভার্সিটির ছাত্র লাখ লাখ ছাত্র, কটা ইন্ডাস্ট্রি নিতে পারবে? বললেই হবে না। অতএব এটা আসলে আমরা যেভাবে চাচ্ছি বা আশা করছি এটা হবে, এটা আমি এটা চিন্তা করতে হবে। ওই যে বললাম, আমি এখনও গোড়াতে যাব, আমার এন্টারপ্রেনিয়ার লাগবে ইকোনমিতে, আমার ইনভেস্টমেন্ট লাগবে। এই দুটো না হলে এর সাথে কোনো ইনসেন্টিভ নাই। আমার ট্যাক্স পলিসিতে গবেষণা করলে বা গবেষণার ইনস্টিটিউশনে দান করলে ট্যাক্স ব্রেক নাই। আমার অন্য অনেক রকমের ব্রেক আছে, কিন্তু এই জায়গায় কোনো ব্যবস্থা নাই। তাহলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট কেন গবেষণার দিকে ফান্ড দেবে? সে কেন দিতে চাইবে? এই প্রসেসগুলোকে চিন্তা করা উচিত। স্বাস্থ্য ব্যবস্থায় দেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে মানুষ অবহেলিত হচ্ছে। সুতরাং আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অবকাঠামো ঢাকার বাইরে নেওয়া উচিত। এটা সবাই আমরা জানি, কিন্তু বাইরে গিয়েই যে কাজ হবে তা না। আমার ডাক্তার লাগবে, নার্সেস লাগবে। আমাদের পুরো হসপিটাল ব্যবস্থায় এখন পর্যন্ত ডাক্তারের সংখ্যা নার্সের চেয়ে বেশি। সো এই অবস্থায় স্বাস্থ্য সেবা বলতে যাও, স্বাস্থ্যটা তো বিল্ডিং না, স্বাস্থ্যটা হচ্ছে সেবা। তো স্বাস্থ্যটা যে সেবা, যে সেবাতে মানুষ লাগবে, সেই মানুষের ব্যবস্থা তৈরি করা উচিত। আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা আসলে বিল্ডিং বানাতে যত তৎপর, সেবা তৈরি করার জন্য যে পরিমাণ পোস্ট দরকার সে পোস্ট বানাতে তৎপর না। ইম্পর্টেন্ট বোঝা। এবং আমি যদি রেশিও মেনটেন করি, আমি যদি একটা ডাক্তারের পোস্ট তৈরি করি, সাথে আমার অ্যাটলিস্ট 4টা নার্সের পোস্ট তৈরি করা উচিত। তাহলে কি হবে? আমার ডিমান্ডটা বাড়বে। তখন ওই মানুষ বলবে যে আরে নার্স হলে তো আমি চাকরি পাই। কিন্তু আমরা তো সেই ব্যবস্থা করি না। ইভেন গত কোভিডের সময় যদি আমরা দেখি, মনে আছে কিনা, 5,000 ডাক্তার নিল, 1,000 নার্স নিল। এতেই বোঝা যায় যে আমাদের সিস্টেমটা উল্টোভাবে চলে। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমার স্বাস্থ্যসেবায়। দ্বিতীয় হচ্ছে আমরা খরচ বেশি করাতে গিয়ে আমরা ভাবছি যে খরচ মানে হচ্ছে বিল্ডিং, বাট খরচ মানে হচ্ছে সেবা। এটা চিন্তা করা উচিত। এবং আমাদের রিসার্চে আছে যে প্রায় 80%, 69%, 60+% খরচ আউট অফ পকেট, আমার পকেট থেকে হচ্ছে। তাহলে আমার পকেট থেকে যে পরিমাণ খরচ হচ্ছে, এটা কমানোর একটা ব্যবস্থা দরকার। তাহলে কমানোর ব্যবস্থা করতে বুদ্ধি কি? আনসার হচ্ছে যে আমি স্বাস্থ্যকে বিমার আওতায় আনা। এখানেই কিন্তু স্বাস্থ্যের খরচ বেড়ে যাবে। স্বাস্থ্যকে বিমার আওতায় আনা, অথবা তাকে বলা যে যতগুলো হসপিটাল আছে, হতদরিদ্র বা দরিদ্র লোকের চিকিৎসার জন্য যে খরচটা হবে সরকার পে করবে। এটাও তো সেবা, যে তুমি স্বাস্থ্যটা ব্যবস্থা করো, আমি পে করব। এই প্রসেসে হেলথ কার্ড যদি বলি সেভাবে আনা উচিত,
যে হেলথ কার্ড পাবে সে এই কয়টা সেবা বিনা পয়সায় পাবে। এবং এটা কেন সরকারি হসপিটালে হতে হবে, বেসরকারি হাসপাতালও একই কাজ করবে এবং সেই অনুযায়ী সরকারের কাছ থেকে অনুদান পাবে। এই ব্যবস্থার দিকে যাওয়া উচিত। তা না হলে আমরা স্বাস্থ্য খাতে খরচ বাড়াতে বলছি, আসলে কিছু বিল্ডিং বানানো হবে, কিছু মেশিন কেনা হবে, মেশিন চলবে না। সুতরাং এদিকে চিন্তা করা উচিত। সেবা যেহেতু, অতএব মানুষ ছাড়া সেবা হবে না। যাদের অবহেলার জন্য অথবা দায়িত্বহীনতার জন্য অথবা যাদের কি বলা যাবে অসততার জন্য, তিনভাবে হতে পারে। যদি ঘটনা ঘটে থাকে তাহলে তাদেরকে দায়বদ্ধ করা। তাদেরকে দায়বদ্ধ না করলে, আমি হয়তো আজকে একটা ব্যাংক বন্ধ করলাম, কালকে আরেকটা বন্ধ করতে হবে। সুতরাং আমি জবাবদিহিতার দিকে যাওয়ার পক্ষে, যে যতগুলো ব্যাংকের এই অবস্থা, দায়বদ্ধতা আনতে। এবং দায়বদ্ধতা বলতে আমরা যদি মনে করি শুধু এমডি সাহেব দায়ী হবেন, তা না, ব্যাংকের প্রত্যেকটা অফিসার দায়ী, কারণ তারা এই কাগজগুলো দেখে পাস করছে। হতে পারে রাজনৈতিক আলোচনা যাই হোক, কিন্তু দায় নিতে হবে। আমরা যদি রুলস দিয়ে থাকি যে একটা লোন পেতে গেলে এই 5টা ডকুমেন্ট থাকবে, 5টা ডকুমেন্ট কেন থাকলো না, তাহলে এইটার দায় কার হাতে, এটা বলতে হবে। এবং এই ধরনের দায়বদ্ধতা যদি আমি আনতে না পারি, তাহলে ব্যাংকিং খাতকে কিচ্ছু করা যাবে না, আমরা বিশ্বাসও করতে পারবো না। ব্যাংকিং খাতকে বিশ্বাসযোগ্য করতে গেলে দায়বদ্ধতা আনতে হবে। তাইলে সরকারি ক্ষেত্রে কি করা উচিত, ডিফিকাল্ট বলা, কারণ এত বড় ব্যাংকে হঠাৎ করে গভর্নমেন্ট বন্ধ করতে পারবে না। এইগুলো আমার কাছে যুক্তিসঙ্গত না। মানে গরিবের সাথে আরেক গরিবের পা বেঁধে দিলে দুইটা মিলে ডুববে। সুতরাং আমি এগুলোতে, সরকারি ব্যাংক করতে পারে, সরকার বলতে পারে যে আমি দুটো ব্যাংক চালাবো না। বাট আমাদের ব্যাংকগুলো কি হচ্ছে, একই জায়গায় একই উপজেলায় 3টা ব্রাঞ্চ আছে, একই 3টা ব্যাংকের। তাহলে আমি বন্ধ করা মানে কি, সে পলিটিক্যালি ইনফিজিবল, কারণ প্রচুর লোকের চাকরি হারাবে। অতএব আমাদের ক্ষেত্রে এইভাবে চিন্তা করাটা আমার কাছে, যদি সরকার মনে করে যে আমার ব্যাংকের কার্যক্রম বদলিয়ে দেবো, কীরকম, যে আমি একটা ব্যাংকে দায়িত্ব দেব, তুমি কৃষি উপকরণের লোন দাও। আমি একটা ব্যাংকে দায়িত্ব দেব, তুমি ক্ষুদ্র শিল্পের ঋণ দাও। আমি একটা ব্যাংকে কারণ এগুলো রাষ্ট্রীয় ব্যাংক, আমি একটা ব্যাংকে বলবো তুমি মাঝারিকে ঋণ দাও। এই যদি আমি ভাগ করে দিয়ে বলি, তাহলে একই জায়গায় 4টা ব্রাঞ্চ থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তা না করে আমি সকল ব্যাংকিং একই লোককে দেব, এটা হজপজ হবে এবং এটা কাজ করবে না। তো আমার হিসাব হচ্ছে যে আমি যদি ভাগ করে দিতে পারি, যে আমরা ব্যাংকগুলোকে তার ভাগ ভাগ করে দেওয়া। একটা ইম্পর্ট্যান্ট ভাগ আমাদের দেশে এখন আছে, শুধু যে কৃষি আলাদা করলাম, শিল্প আলাদা করলাম, এটা না, মানে এটা ছাড়াও আর একটা ভাগ আছে। সেটা হচ্ছে যে আমাদের পৃথিবী এমন একটা পর্যায়ে আছে এই মুহূর্তে, কে কোন দেশ কার সাথে স্যাংশন দেবে কেউ জানে না। এখন আমাদের ইম্পোর্টিং পার্টনার হচ্ছে ইন্ডিয়া, আমাদের ইম্পোর্টিং পার্টনার হচ্ছে চায়না, আমার এক্সপোর্টিং পার্টনার হচ্ছে ইউরোপ, আমার এক্সপোর্টিং পার্টনার হচ্ছে আমেরিকা। তাহলে আমাকে যদি ব্যাংকিং খাতে আমি যদি স্পেশালাইজ করে দিই কিছু ব্যাংকে, যে তুমি চাইনিজটা ডিল করবা, তুমি ইন্ডিয়ানটা ডিল করবা, এরকম যদি আমি স্পেশালাইজ সার্ভিসেসও দিই, তাহলে এই ধরনের ব্যাংকও চলবে। কিন্তু আবার আমি আরেকটা এক্সাম্পল দিই বোঝার জন্য, কনস্ট্রাকশন ব্যাংক। চাইনিজরা যখন দেখলো ইকোনমিতে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি বাড়ছে, বলছে কনস্ট্রাকশন ব্যাংক বানায় ফেলো। সো ব্যাংকের নানা প্রকার আছে, আমরা সেটা চিন্তা করতে পারছি না। সুতরাং আমি মনে করি না সরকারি ব্যাংকগুলো এভাবে মার্জ করা উচিত, বরং চিন্তা করা উচিত নানা পারপাসে ব্যাংক আছে, ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক আলাদাভাবে করে আমরা করছিলাম একবার, কিন্তু কাজ করে নাই। সো আমি ওভাবে চিন্তা করে যাওয়া উচিত। তবে এটার পেছনে একটা অ্যাসাম্পশন, সেটা হচ্ছে দায়বদ্ধ করা। মানে আমি কোনো নষ্ট হইলে আমি যদি পলিটিক্যাল কি বলা যাবে, রাজনৈতিকভাবে কাউকে অপদস্থ করার জন্য যদি আমি তার পেছনে লেগে যাই, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যারা জড়িত ব্যাংকিং খাতে দুর্নীতির সাথে। একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার চেয়ে ভালো জিনিস আর নাই, তাইলে 100 জিনিস ঠিক হয়ে যাবে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে ব্যাংকিং খাত ইজ ওয়ান এক্সাম্পল, যেখানে যে পরিমাণ দুর্নীতি হয়েছে এর সাথে অনেকেই জড়িত, কেউ বুঝে জড়িত, কেউ না বুঝে জড়িত, কেউ যেন পার পায় না। তাদেরকে তার দায়িত্বে আনতে হবে যে তোমার দায়িত্ব ছিল, তুমি দায়িত্ব পালন করো নাই। কারণ ব্যাংকিং খাত যদি এইভাবে পার পেয়ে যায়, আগামীতে আরও 2টা ব্যাংক একই কাজ করবে। দুটো বুদ্ধি, আমাদের ব্যাংকিং রুলে কিছু পরিবর্তন আনা উচিত। প্রথম কথা হচ্ছে আমরা বেসরকারি ব্যাংকগুলোকে
অতিরিক্ত এক্সপানশন করতে দিচ্ছিলাম। এবং এটার পেছনে একটা ব্যাংকিং আইন ছিল যে শহরে একটা শাখা করলে গ্রামে 2টা শাখা করতে হবে। আনসার হচ্ছে এই সমস্ত রুলস সরকারি ব্যাংকের জন্য চলে, বেসরকারি ব্যাংকের জন্য যদি চলে আর আমি যদি বলি যে আপনার সেই আইনের ফলে আজকে আমার এই অবস্থা, সেটাও একটা দায়বদ্ধতা নাই, কারণ আমরা সরকারি থেকে বেসরকারিকে এভাবে রুল দিতে পারি না। যেটা দেওয়া উচিত সেটা হচ্ছে যে তোমার ব্যাংক তুমি এক্সপ্যান্ড করবা ক্ষমতা দেখে পারো কি না। এবং যদি সেই ক্ষেত্রে কী হতো, এত বড় এক্সপানশন হতো না, তারা ছোট ব্যাংক ছোটোই থাকতো, 4টা ব্রাঞ্চ থাকতো, এখন তো শত শত ব্রাঞ্চ। সুতরাং আমি বহু লোকের কী বলা যাবে জীবন নিয়ে বিপদে পড়বো। সেজন্য আমার কাছে মনে হচ্ছে আমাদের ব্যাংকিং ব্যবস্থার আইনে কিছু পরিবর্তন রাখা উচিত। আমার দ্বিতীয় অবজেক্টিভ হচ্ছে যে যদি ব্যাংক খারাপ হয়, একটা হচ্ছে তাকে ন্যাচারালি মরে যেতে দেওয়া, যে তোমার আর কিছু ক্ষমতা নেই, তুমি ভুল করছো। কিন্তু ব্যাংকের মূল শক্তিটা কোথায়? ব্যাংকের মূল শক্তি হচ্ছে আস্থা। কার প্রতি আস্থা? ব্যাংকারের প্রতি আস্থা। এখন আমি যদি ব্যাংকারের প্রতি আস্থাটা তৈরি করতে না পারি এবং না থাকে, তাহলে কিন্তু ব্যাংক চলবে না। আজকে যে কয়টা 5টা ব্যাংকের কথা আমরা বলছি, এই ব্যাংকগুলোতে সরকারের আস্থা নেই। গভর্নর স্বয়ং বলেছেন এই ব্যাংকগুলো টিকে থাকার মতো না। তো তাইলে তো আমি যদি টাকা দিয়ে থাকি, আমি তো ব্যাংকে টাকা রাখতে চাইব না। সুতরাং এক্ষেত্রে দায়বদ্ধতা যে শুধু মালিকের ব্যাড লোন তা না, আমরা যে পলিসিগুলো নিচ্ছি, যেভাবে কথা বলছি পাবলিকলি, এগুলো ফেয়ার হয়নি। কারণ আমি বলতে পারি না যে ব্যাংক ডুবে যাবে। এই কথা যদি তখন আমি বলবো, তখন আমি সকল ডিপোজিটারকে বলছি যে তুমি টাকাটা উঠায় নাও। এখন আমি যদি এই কথাটা আজকে একটা ভালো ব্যাংকের জন্য বলি, এক্সাম্পল দেওয়ার জন্য বললাম, ভালো ব্যাংকের জন্য বলি, এবং ডিপোজিটররা যদি বলে আমার টাকা কালকে দিয়ে দাও, ভালো ব্যাংকও পরের দিন কলাপস করে যাবে। সুতরাং ব্যাংকের ক্ষেত্রে আমার মনে হয় এ ধরনের স্পেকুলেটিভ কথা, হঠাৎ করে আগ বাড়িয়ে মন্তব্য করাটা, বিশেষ করে সরকারের উচ্চ পর্যায়ের অথবা বাংলাদেশ ব্যাংকের, এগুলো খুব ডেঞ্জারাস প্রেসিডেন্স। এটা ব্যাংকটা যতটুকু ছিল তার চেয়ে বেশি খারাপ করেছে। আমাদের এই মুহূর্তে বিনিয়োগ বাড়ছে না, কারণ আমার দেশি লোকই বিনিয়োগ করে না। যে দেশে তার নাগরিক বিনিয়োগ করতে চায় না, সে দেশে বিদেশিরা কেন আসতে যাবে? সুতরাং মাথায় রাখতে হবে দেশে বিনিয়োগ লাগবে। দেশি বিনিয়োগটা উদ্বুদ্ধ না হওয়া পর্যন্ত আই ডোন্ট এক্সপেক্ট, যত আমি ওয়ান স্টপ সার্ভিসও যদি করে ফেলি তাতেও আসবে না বিনিয়োগ। দেশীয় বিনিয়োগকারীদেরকে আস্থায় আনতে হবে সরকার। আস্থা মানে এই না যে টাকা দিতে হবে, তাকে আমি যদি নিয়মটা দিই যে এই হচ্ছে তোমার রুল। আমি একজনকে বিনিয়োগ করা মানে কি, সে রিস্ক নেওয়া, ফুটবল খেলার মতো। সে ফুটবল খেলাতে নামছে, আমি খেলার মাঝখানে রুল বদলাই ফেলতে পারি না। আমাদের দেশে ট্যাক্স রুল, ইনভেস্টমেন্ট রুল, ব্যাংকিং রুল সব কিছু খেলার মাঝখানে বদলে যায়। এতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে যাবে না। আমি এখনও বলছি এবং আগেও বলছি, কিছুদিন আগে তোমাদের বণিক বার্তা অনুষ্ঠানেও বলছি যে বিনিয়োগটা আনতে গেলে আমার গেম প্ল্যানটা বুঝতে হবে। আমি যখন বিনিয়োগ করি, আমি 20 বছরের জন্য বিনিয়োগ করি একটা ফ্যাক্টরিতে। আপনি 20 বছরের মধ্যে আমাকে খেলার মাঝখানে আমার রুল বদলাই ফেলেন, তাহলে তো বিনিয়োগকারী বিনিয়োগ করবে না। সুতরাং সেই ক্ষেত্রে কারা বিনিয়োগ করবে? যারা জানে যে 5 বছর এই সরকার থাকবে, 5 বছর পরে আমাকে ডুবতে হবে, তাহলে আমি 5 বছরের বিনিয়োগ করবো। আর শুধু 5 বছরের বিনিয়োগে কমিশন এজেন্ট ছাড়া কিছু হয় না। সুতরাং বিনিয়োগ বলতে আমরা যেটা মিন করি যে একটা ইন্ডাস্ট্রি করবে, সে তখন চিন্তা করবে যে ইন্ডাস্ট্রি করার সময় আমি আগামী 10 বছরের রুলটা কী। অনেকে এটা নিয়ে নানা কথা বলে, কিন্তু আমি এখনও মনে করি যে দীর্ঘমেয়াদে চিন্তা করে আমার খেলা যতক্ষণ চলে, আমি একটা ইন্ডাস্ট্রি 10 বছরের জন্য চালু করি, 10 বছরের মধ্যে আমাকে হঠাৎ করে রুল বদলাতে পারবে না। এটা যদি হয় তাহলে বিনিয়োগকারীরা উৎসাহিত হবে না, দেশি হোক বিদেশি হোক। অগ্রাধিকার পাওয়ার অনেক ক্ষেত্র আছে, কিন্তু কোনটা আমি করতে পারবো। সো একটা হচ্ছে আমার ব্যাংকিং খাতকে ঠিক করতে হবে, বাজেটের মাধ্যমে হবে না, কিন্তু রুলসের মধ্যে আনতে হবে, এটা আমার সরকারি রুলে আনতে হবে। 2 নম্বর হচ্ছে এই বছরটা, বিশেষ করে আগামী বছরটা খাদ্যের ব্যাপারে একটু সাবধানী থাকতে হবে। সারা পৃথিবীতে খাদ্যের দাম বাড়ছে, অতএব কৃষিকে অগ্রাধিকার দিয়ে কৃষি পণ্য যেন উৎপাদিত, খাদ্য যেন উৎপাদিত হয়, এটা মাথায় রাখতে হবে। এ দুটো খুব ইম্পর্টেন্ট। তারপরে সরকারের অনেকগুলো ওয়াদা আছে যে আগামী 5 বছরে আমি এই কাজ করব।
আমি যদি সেই ওয়াদাটাকে এখনই গুরুত্ব না দেই তাহলে কিন্তু বিপদে পড়বে, কারণ আগামী বছর ভালো নাও হতে পারে। আমরা যদি বলি যে আয় দিন ভালো, বলি তো কথা। অতএব সরকারকে মাথায় রাখতে হবে যে আমার ওয়াদাগুলো একটা একটা করে পালন করা। ওয়াদা পালনের ক্ষেত্রে আমার একটা উপদেশ হচ্ছে যে যে ওয়াদাগুলো আমি করেছি এগুলো তো পলিটিক্যাল ওয়াদা ছিল। এগুলো যদি দেখা যায় এগুলো ইকোনমিক্যালি ভায়াবল না, তাহলে সেখান থেকে সরকারের সরে যাওয়া উচিত। এই অ্যানালাইসিসটা যদি না করি, আমি যদি ওয়াদার বেসিসে দৌড়াইতে থাকি তাহলে বিপজ্জনক হবে। সুতরাং এই টেকনিক্যাল ক্যাপাবিলিটি এবং অ্যানালাইসিস যেন সরকার রেসপেক্টফুলি গ্রহণ করে, আমার সাজেশন হবে এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি না করে তাহলে অনেক বিপদে পড়বে। সুতরাং আমার হিসাবে একদিকে হচ্ছে পলিটিক্যাল খাদ্য খুব ইম্পর্টেন্ট, ব্যাংকিং খাতকে ঠিক করা ইম্পর্টেন্ট, আর সেই সাথে ব্যাংকিং খাতের সাথে আমার ট্রেড জড়িত, বিজনেস জড়িত। কারণ আজকে ইরান আছে, রাশিয়া আছে, চায়না আছে, ইন্ডিয়া আছে, কে কোথা থেকে কোন ধরনের কি বলা যাবে রেস্ট্রিকশন তৈরি করবে আমরা জানি না। সুতরাং সেটার প্রস্তুতিমূলক হিসাবে আমি ব্যাংকিং খাতকে ঢেলে সাজানোর পক্ষে, যাতে করে ব্যাংকিং খাত বলতে পারে আমি এভাবে তৈরি আছি। এই একই কাজ কিন্তু চাইনিজরা করেছে, একই কাজ ইন্ডিয়ান করেছে, একই কাজ রাশিয়ান করেছে। তারা জানে যে কে আমেরিকার সাথে এক্সপোজড হবে আর কে হবে না। আমাদের এখন সেদিকে যাওয়া উচিত।